নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস। আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, শীতে কিন্তু আমরা এই জারবেরা গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফুল পাই। যেমন আকার ভালো হয়, তেমন ফুলের সাইজ, ফুলের রং গঠন সবই ভালো হয়। এখনও হচ্ছে, দেখতে পাচ্ছেন হয়তো। হ্যাঁ, ফুলের সংখ্যা কমে গেছে, কিন্তু ফুল হচ্ছে এবং সুন্দরভাবেই হচ্ছে। তো আপনাদের কাছেও আশা করি হচ্ছে। তো যারা পুরনো ভিউয়ার্স, রেগুলার ভিউয়ার্স আমার চ্যানেলের, কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায়, কখনো 7টায় ভিডিও আসে আমার ইউটিউব চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে। তো আশা করি যারা দেখে কেয়ার করছেন তারা উপকার পাচ্ছেন, কারণ অনেকেই ফেসবুক মেসেঞ্জারে আপনারা কিন্তু মেসেজ করেছেন, জানিয়েছেন, দেখিয়েছেন ফুলের ছবি, যেটা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। আর অবশ্যই জুন মাসে এই পরিচর্যা করতে হবে জারবেরা গাছে। আর অবশ্যই বর্ষার আগে কিন্তু একদম বলা যেতে পারে শেষ খাবার, যেটা কি না আমরা জারবেরা গাছে এই জুন মাসেতে দেব। তো দেখুন, এখনও কিন্তু কুঁড়ি আছে, কতগুলো কুঁড়ি দেখুন। নিচে গুঁড়ো গুঁড়ো মানে ছোটো ছোটো আছে অন্তত 4টে। আর এখানে দেখা যাচ্ছে বড়, যেগুলো দেখতে পাচ্ছেন যে 4টে বড় কুঁড়ি আছে। তো আশা করি ভালো রেজাল্ট হবে যেভাবে দেখাচ্ছি। আর এই যে দেখুন, এটা মাটির গাছ, একদম মানে মাটির বলতে মিডিয়া, সয়েল মিডিয়াতে রয়েছে। তো আগাছায় ভরে গেছে, কিন্তু সিন্ডার মিডিয়া সেভাবে কিন্তু আগাছা জন্মায় না। এটা একটা প্লাস পয়েন্ট। এছাড়াও সিন্ডার মিডিয়াতে অনেক প্লাস পয়েন্টই থাকে এই জারবেরার ক্ষেত্রে, কারণ জারবেরা খুব সেন্সিটিভ গাছ। কিন্তু আমার খোলা আকাশের নিচেই থাকে, বৃষ্টিতে ভেজে রোদে পড়ে সবই হয়, কারণ আমার সেই জায়গা নেই যে শেড দিয়ে রাখবো। তো আশা করি যদি আমার গাছ এতটা ভালোভাবে ফ্লাওয়ারিং করে, এতটা সুন্দর থাকতে পারে, তাহলে আপনাদের গাছগুলোও থাকবে। তো যেটা বলছি, যে যদি সয়েল মিডিয়াতে যারা জারবেরা প্রতিস্থাপন করবেন, তারা কি করবেন, তারা মানে 40% যে টব নেবেন তার 40% গার্ডেন সয়েল নেবেন, 40% কম্পোস্ট নেবেন, 80% ভরিয়ে দেবেন। আর ফাঁকা যে 20% পড়ে থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশনের বালি বা 3-4 ধুয়ে নিয়ে সয়েল মিডিয়া বানিয়ে জারবেরা বসাবেন, দুর্দান্ত রেজাল্ট হবে। আর এগুলো কিন্তু সব হাইব্রিড জারবেরা, আশা করি দেখে বুঝতে পারছেন। তো এই যে দেখছেন শুকনো হয়ে যাওয়া ফুলগুলো, এগুলো কিন্তু একদম গোড়া থেকে, মানে একদম নিচের দিক থেকে কেটে দিতে হবে। যখনই ফুল ফুটে যাবে, ঝরে যাবে, শুকনো হয়ে যাবে, তখন কিন্তু একদম নিচের গোড়া থেকে কেটে দিতে হবে, কেটে আলাদা করে দিতে হবে। না হলে কিন্তু যে সমস্যাটা হবে সেটা হচ্ছে, এইখান থেকে যদি কোনোভাবে পচন ধরে, তাহলে কিন্তু এই স্টিক থেকে পচতে গিয়ে কিন্তু নষ্ট হয়ে যাবে। যে শুকনো পাতা, পচা পাতা, এই সমস্ত কিন্তু রিমুভ করে দিতে হবে, রাখা চলবে না। আর জারবেরা গাছ খুব সেন্সিটিভ এই কারণে বলছি, কারণ আমরা সবাই জানি, যারা বাগান করি কম বেশি, গাছ করছি, তারা কিন্তু জানি যে জারবেরার পাতা পুড়ে যাওয়ার একটা সমস্যা থাকে, জারবেরার মানে ফাঙ্গাস লাগার একটা সমস্যা থাকে, বিশেষত বর্ষাকালে। তো আমার গাছগুলোতে আমি যেভাবে কেয়ার করি সেগুলোই আপনাদেরকে দেখাই এবং বলি। তো এইভাবেই কেয়ার করুন, দেখবেন কোনো গাছ, একটা গাছও মরবে না। তো চলুন দেখে নিই কী কী খাবার দেবো। এইটা জুন মাসের খাবার। 4টে গাছ দেখছেন, 4টে গাছের খাবার রয়েছে। আমি একটা গাছের টবের ইকুয়েশনটা বলে দিচ্ছি, যে কতটা পরিমাণে কী কী নেবেন। এটা যেমন দেখছেন, এটা রয়েছে বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো, এটা 1 টেবিল চামচ নিতে হবে। এখানে 4টে টবের খাবার আছে। তো আবারও বলে দিলাম যে 4টে টবের খাবার আছে। এখানে 1 টেবিল চামচ হাড় গুঁড়ো বা বোনডাস্ট, এটা হচ্ছে হর্নমিল বা শিংকুচি বা শিং চাঁচা, যেটাই বলি না কেন, এটা 1 টেবিল চামচ নেবেন। এটা বায়ো পটাশ বা অর্গ্যানিক পটাশ, জৈব পটাশ, যেটাই বলি না কেন, সেটা 1 টেবিল চামচ নেবেন। আর এটাই দেওয়ার চেষ্টা করবেন জুন মাসে। তো এটা 1 টেবিল চামচ নেবেন। আর যেটা নিতে হবে বিশেষ করে দরকার, সেটা হচ্ছে নিমখোল। নিমখোল নেবেন 1/2 টেবিল চামচ পরিমাণে। একটা 10 বা 12 ইঞ্চির জারবেরা টবে 1/2 টেবিল চামচ পরিমাণে নিমখোল নেবেন। এটা যেটা দেখছেন, এটা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। এটা নিয়ে নেবেন 1 চা চামচ, টেবিল চামচ নয়, 1 চা চামচ নেবেন। আর সিঙ্গেল সুপার ফসফেট 1 টেবিল চামচ। আর এটা দেখছেন ডিএপি দানা, 10 ইঞ্চি টবে 10 থেকে 14 দানা অবধি নিতে পারেন। তো এরপরে যে কাজটা করতে হবে, খাবারগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান সুন্দরভাবে প্রত্যেকটার সাথে মিশে যায়। এই খাবারটা প্রদান করলে কি হবে, এই খাবারটা প্রদান করলে যখনই আপনি গাছে দেবেন, গাছের বৃদ্ধি দেখবেন দ্বিগুণ হয়ে গেছে, দ্রুততার সাথে বৃদ্ধি হচ্ছে গাছের। এক, দ্বিতীয়ত যে কুঁড়ি আসছে না বা ফুল ফুটছে না যে সমস্ত গাছে, সেই সব গাছে কিন্তু ফুল চলে আসবে। 2, 3, যেটা হবে পাতা যে হলুদ হয়ে যাচ্ছে বা খাবারের অভাবে, ভিটামিনের অভাবে, সেগুলো কিছুই হবে না, সুন্দরভাবে থাকবে। আর এই বৃষ্টির পরেই আপনাদেরকে বলবো 10 দিনের ব্যবধানে
ফাঙ্গিসাইডটা স্প্রে করবেন গাছের পাতায় এবং মিডিয়ায় কিছুটা দিয়ে দেবেন। এখন থেকেই করতে থাকুন ফাঙ্গিসাইড স্প্রে এবং 10 দিনের ব্যবধানে করবেন। আর নিম অয়েল 7 দিনে একবার অর্থাৎ সপ্তাহে একবার করে নিম অয়েল গাছে স্প্রে করবেন, তাহলে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হয় না। এই জারবেরা গাছে পাতার নিচে দেখা যায় যে মাইটসের আক্রমণ হয়, যার ফলে জারবেরা গাছের পাতা কুঁকড়ে যায়। এই পোকামাকড়ের আক্রমণের হাত থেকে রক্ষা করতে গেলে কিন্তু নিয়মিত কীটনাশকের ব্যবহারটা করতে হবে, মানে নির্দিষ্ট দিনে, নিয়মিত নয়, মানে নির্দিষ্ট দিন মেনশন করে দিয়েছি যে 10 দিনের ব্যবধানে আপনারা বাগানের সব গাছে কীটনাশক প্রয়োগ করবেন। সেই রকম 10 দিনের ব্যবধানে জারবেরা গাছেও কীটনাশক প্রয়োগ করবেন, যাতে করে পোকামাকড়ের আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায়। কারণ খালি চোখে এতটাই ছোট হয় এই মাকড় বা অন্যান্য যে সমস্ত পোকামাকড়ই বলুন না কেন, প্রথমে যখন অল্প পরিমাণে থাকে আমরা খালি চোখেও ভালোভাবে দেখতে পাই না, এবং পরবর্তীকালে যখন পুরো ছেয়ে যায় তখন দেখা যায় যে কীটনাশক প্রয়োগ করেও সেভাবে কাজ হচ্ছে না, গাছটা মারা যায়। আর জারবেরা আমি জানি যে এমনই একটা গাছ যেটা কিনা সবার প্রত্যেকটা বাগানই ভীষণ প্রিয়, কিন্তু জারবেরা অনেকে বলেন যে বাঁচাতে পারছি না। আর এটাই আমার ভালো লাগছে দেখে যে জারবেরা অনেকে ছবি পাঠাচ্ছেন যে আগে আমরা এরকমভাবে করতে সাহস পেতাম না, কিন্তু এই পলাশ ভাইয়ের কথা শুনে আমি কিন্তু জারবেরা করছি। সেই ছবিগুলো যখন পাঠান মেসেঞ্জারে তখন কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে। আর এভাবেই দেখালাম যে খাবারগুলো দিয়ে দেবেন, সেটা সিন্ডার মিডিয়া হোক বা মাটির মিডিয়ায়, এই একই খাবার দিচ্ছি, আপনারাও দেবেন। আর সিন্ডার মিডিয়াটা নিয়ে একটু বলে দিই যে কীভাবে আমি বসিয়েছি, আমি তৈরি করেছি, যাতে করে গাছগুলো এত ভালো হচ্ছে এবং এখনও দেখতে পাচ্ছেন যে কতটা করে কুঁড়ি রয়েছে এবং ফুল দিয়ে যাচ্ছে। সিন্ডার মিডিয়ার মধ্যে প্রায় 80% রয়েছে একটা টবের, যে 80% সেটা রয়েছে সিন্ডারে ভরা, আর 20% নিয়েছি ভার্মি কম্পোস্ট। আর কিচ্ছু দেওয়া নেই, জাস্ট ভার্মি কম্পোস্ট এবং সিন্ডারের মধ্যে কিন্তু জারবেরা গাছগুলো সিন্ডার মিডিয়ায় আমি করেছি। আর তারপরে এরকম মিক্সড খাবার দিই, পাতায় কিছু খাবার স্প্রে করি, তাতেই গাছ একদম মানে দারুণ রেজাল্ট দিচ্ছে আমাকে। তো এই যে দেখছেন যে এইখানেও আমি খাবার দেবো, কোনো মাটি খোঁচাখুচি করতে যাব না। আর রুট ডেভেলপমেন্টের বলে একটা কথা আছে যে এই যে রুটের মানে জারবেরার যদি রুটটা ভালো থাকে তাহলে কিন্তু গাছ কোনো মানে সমস্যা সৃষ্টি করবে না। আর এই খাবারগুলো যদি যায় তাহলে গাছের শিকড় যেমন ভালো থাকবে তেমন গাছ ভালো থাকবে। আর অবশ্যই সঠিক পরিমাণে নির্দিষ্ট দিনের ব্যবধানে যদি আপনারা খাদ্য যেভাবে বলবো দেন, আপনাদের জারবেরা গাছ কখনো দুর্বল হবে না। দুর্বল যদি না গাছ হয় তাহলে কোনো ধরনের ফাঙ্গাস পোকামাকড় দ্বারা আক্রান্ত হবে না। তো রুট ডেভেলপমেন্ট করতে গেলে যেটা ভীষণভাবে দরকার জারবেরা গাছে, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিডের ব্যবহার। যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন এই খাবারটা কিন্তু 15 দিন পর আরেকবার রিপিট করতে হবে। যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক 5 দিন পরে টবের মিডিয়াতে হিউমিক অ্যাসিড দেবেন। যদি সিন্ডার মিডিয়া হয় তাহলে আপনারা 10 দিনের ব্যবধানে হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন, আর যদি মাটির মিডিয়া হয় তাহলে 20 দিনের ব্যবধানে হিউমিক অ্যাসিড দেবেন। হিউমিক অ্যাসিড কতটা পরিমাণে দেবেন? 1 লিটার জলে যাদের কাছে লিকুইড ফর্মেশনে আছে 1 ml, যাদের কাছে ডাস্ট ফর্মেশনে আছে তারা হিউমিক অ্যাসিড নেবেন 1 চা চামচ, টেবিল চামচ নয়, 1 চা চামচ নিয়ে আপনারা একটা মানে 1 লিটার জলের মধ্যে গুলবেন, গুলে তার থেকে 150 থেকে 200 ml হোক তরল আপনারা কিন্তু দিয়ে দেবেন, যেটা খুব ভালো কাজ দেবে, দারুণ রেজাল্ট দেবে। আর এই দুটো গাছেই দেয়া দেখালাম খাবার, সিন্ডার মিডিয়া এবং মাটির মিডিয়ায়, আপনারা এইভাবেই দিন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু আপনাদের জারবেরা গাছ থেকে পেয়ে যাবেন। যখন এই রকম সাইজের ফুল এক একটা ফুটবে এবং শীতকালে কিন্তু জারবেরা আরও ভালো রেজাল্ট আপনাকে উপহার দেবে। তাই রেডি থাকুন আর এভাবেই বাগান করতে থাকুন, জারবেরা করতে থাকুন, ফুলে ফুলে ভরিয়ে রাখবে আপনার বাগান। আর এরপরে যে জিনিসটা বলবো, জারবেরা গাছে এই সময় দাঁড়িয়ে ব্যালেন্সড এনপিকে স্প্রে করবেন, অর্থাৎ 19-19-19, 20-20-20, যে কোনো একটা সপ্তাহে একবার করে স্প্রে করবেন। আর এখন যেটা দেখছেন এটার আমি বিজ্ঞাপন করছি না, এটা মাইক্রোনিউট্রিয়েন্ট সব গাছে দিতে লাগে, তো আমি বায়োভিটা এক্স ব্যবহার করি বলে দেখাচ্ছি। আপনারা চাইলে এটাও করতে পারেন, সাগরিকা করতে পারেন, অল ইন গোল্ড সুপার বা অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের দরকার গাছের, তো সেইটা আপনারা 15 দিন ছাড়া ব্যবহার করতে পারেন। যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার 2 দিন বাদে থেকে আপনারা গাছের পাতায় এই মাইক্রোনিউট্রিয়েন্ট জারবেরা গাছে স্প্রে করতে পারেন। কাকা কীটনাশক কেন দেখাচ্ছি, মাকড়নাশক হিসাবে খুব ভালো কাজ করে। এছাড়াও ওমাইট আছে,
যেটা মাকড়নাশক হিসাবে ভালো কাজ করে, থিটা দারুণ কাজ করে, কনফিডার করতে পারেন, ইমিডাক্লোরোপিড করতে পারেন, যে কোনো মানে কীটনাশক 2 ধরনের রাখুন, ঘুরিয়ে ফিরিয়ে গাছের পাতায় 10 দিনের ব্যবধানে স্প্রে করুন। মানে যদি এখন কাকা দিলেন তো পরের সপ্তাহে গিয়ে মানে 10 দিন পরে গিয়ে আপনারা যেটা দেবেন সেটা হচ্ছে ইমিডাক্লোরোপিড বা অন্য কিছু, যেটা দিলেন আবার তারপরের সপ্তাহে কাকা দিলেন, এভাবে মানে 10 দিনের ব্যবধানে গাছে কীটনাশক স্প্রে করতে থাকুন, দুটো আলাদা কম্পোজিশনে রাখুন, ব্যাস। তো এই ছিল মোটামুটি আজকের পরিচর্যার বিষয় যার বেড়ে গেছে জুন মাসের। তো এভাবেই পরিচর্যা চলুক আর ফুলে ফুলে ভরুক আপনার বাগান। মন থাকছে সবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা, হ্যাপি গার্ডেনিং, নমস্কার।